শাহজালাল বিমানবন্দরে বসছে স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক সিস্টেম। মে থেকেই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু, দক্ষভাবে পরিচালনা পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যাংকে সুশাসন ফেরানোর উদ্যোগ, মেঘনা এনআরবি ও এনআরভিসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন। বাংলাদেশের ঋণমান কমালো আন্তর্জাতিক রেটিং এজেন্সি। মুন্সিগঞ্জে সারের অতিরিক্ত ব্যবহার বন্ধে বিশেষ উদ্যোগ, প্রদর্শনীর প্লট থেকে আলু তোলা শুরু, সফল হলে 250 কোটি টাকা অপচয় কমার আশা। সুন্দরবনে জনপ্রিয় হচ্ছে পরিবেশ বান্ধব রিসোর্ট, বিকল্প কর্মসংস্থানে কমছে বনের ওপর নির্ভরশীলতা। পর্যটন খাতের জন্য মহাপরিকল্পনার তাগিদ। এবার মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের, কার্যকর হতে পারে আগামী মাস থেকেই। একই পথে কানাডাও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ। অটোমেশন বা স্বয়ংক্রিয় করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক সিস্টেম। এর মাধ্যমে অনেকাংশে সহজ হবে এয়ার ফিল্ডের নির্দেশনা কার্যক্রম। সিগন্যাল সময় কমে আসায় বাড়বে উড়োজাহাজ ওঠানামাও। আগামী মে মাসের মধ্যেই এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। আধুনিকায়নের এই উদ্যোগ যুগান্তকারী জানিয়ে দক্ষভাবে পরিচালনায় গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পেরিয়েছে 5 দশক। অত্যাধুনিক সুবিধা সম্বলিত তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ না হওয়া ও একক এয়ারফিল্ডের কারণে কোনোভাবেই সীমাবদ্ধতা যাচ্ছে না এ বিমানবন্দরের। নানা সংকট ও রক্ষণাবেক্ষণের জন্য মাঝে মাঝেই রিশিডিউল করতে হয় উড়োজাহাজ ওঠানামায়। অন্যদিকে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা অটোমেশন না থাকায় অ্যানালগ পদ্ধতিতে বিমানবন্দরের অ্যাপ্রন পার্কিং কার্যক্রমের বেশিরভাগই ব্যক্তি নির্ভর। এতে ধীরগতিতে চলে সব ধরনের কার্যক্রম। এমন প্রেক্ষাপটে শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে অটোমেশন। এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগে আধুনিকতার নতুন সংযোজনে এয়ারপোর্ট পরিচালনা অনেকটা সহজ হবে বলে আশা বেবিচক চেয়ারম্যানের। স্মার্ট সিস্টেম ডেভেলপ করছি যাতে এই একটা রান ইউজ করে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাফিক ফ্লো ম্যানেজ করতে পারি, আমি ম্যাক্সিমাম এয়ারক্রাফট ল্যান্ড করতে পারি। যার জন্য আমার সিস্টেম অটোমেশনের সিএনএস এটিএম এর যে অটোমেশন সিস্টেম হয়েছে সেটা কিন্তু আমার রেডারের মাধ্যমে কন্ট্রোলিং হবে এখন, যেটা ধরনের মার্চ এপ্রিল মে থেকে অপারেশনাল হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আমার এয়ারক্রাফট যে ল্যান্ড করছে, ট্যাক্সি করছে, পার্কিং হচ্ছে সব অটোমেটেড হয়ে যাবে, যার জন্য আমার ফ্রিকোয়েন্সিটা আমি বাড়ায় ফেলতে পারবো। মূলত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে এয়ার ট্রাফিক সার্ভিস, ট্রাফিক ফলো, এয়ার স্পেস ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল, ফ্লাইট ইনফরমেশন সার্ভিস ও অ্যালার্টিং সার্ভিস। উইংগুলো অ্যানালগ পদ্ধতিতে সমন্বয় করতে হিমশিম খেতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। অবস্থার উন্নয়নে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টে অটোমেশন চালু হলে ফ্লাইট ওঠানামার সংখ্যাও বাড়ানো যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অটোমেশন হলে এফিসিয়েন্সিটা বাড়বে নিঃসন্দেহে, এবং সময় জটিলতা কমবে, এবং যে ভুল বোঝাবুঝিটা এটা অনেকটা কমে যাবে। তো এইটা আমার কাছে মনে হয় যে খুবই একটা ভালো উদ্যোগ। তবে ডাটা এন্ট্রিটা খুব সতর্কভাবে করতে হবে, এবং এই জন্য ইনিশিয়াল দিনে আপনি যারা এই এন্ট্রিগুলো করবেন তারা খুব এক্সপিরিয়েন্স লোক হতে হবে। নতুন ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের মাঝে প্রশিক্ষণ, নির্ভুলভাবে ফ্লাইট সহ সবকিছুর ডাটা এন্ট্রি ও সার্বক্ষণিক মনিটরিং না হলে বিপর্যয় হওয়ার শঙ্কাও থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন এভিয়েশন বিশেষজ্ঞ ও ইউনাইটেড কলেজ অব এভিয়েশন এর উপদেষ্টা এটিএম নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা নিউজ প্রতিবেদনটি দেখলাম, একটু শুরুতে যেতে সেটা হচ্ছে 55 বছর পর আমাদের প্রধান বিমানবন্দর সেটি অটোমেশন করা হচ্ছে এয়ার ট্রাফিক সিস্টেমে। সেক্ষেত্রে বিষয়টি শুরুতে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো অবশ্যই নিউ চেঞ্জেস। আমরা তো কাল প্রসিডিউরালি করতাম, আমাদের সবচেয়ে বেশি যে প্রবলেম হতো যে একটা ধরেন আমরা যখন প্রোগ্রেস গুলো করতাম একটা এয়ারক্রাফট যখন আসে স্ট্রিপ ব্যবহার করতাম, যেটা হাতে লিখে করতে হতো। সেই স্ট্রিপে লেখা থাকতো আপনি হয়তো এয়ারক্রাফটের কল সাইন, এয়ারক্রাফটের টাইপ, এয়ারক্রাফট ডেস্টিনেশন, উচ্চতা, এই জিনিসগুলো করাতাম। এই জিনিসটা আমার মুখে মুখে ট্রান্সফার করা হতো অটোমেশনের মাধ্যমে। এবং আমরা জানি যে এই অটোমেশনের সাথে সিএনএস সিস্টেম অর্থাৎ কমিউনিকেশন, নেভিগেশন আর সার্ভেলেন্স এটা কিন্তু সংযুক্ত করা হচ্ছে। তো এই জায়গাটায় কিন্তু আমরা একটা বিশাল চেঞ্জে জানাবে। তো এইটা আমাদের যখন আমরা যে মডার্ন রেডারটা আনলাম, এই রেডারটা কিন্তু আমাকে অনেক কিছু কাভারেজ দেবে। এটা যেটা হবে
যে এয়ার ট্রাফিক সার্ভিসের যে আপনি জানেন যে 3টা ভাগ আছে, মেইন যে টাওয়ার কন্ট্রোল, টাওয়ার থেকে অ্যাপ্রোচ কন্ট্রোল, এরিয়া কন্ট্রোল এবং এফআইসি, এর সাথে কিন্তু আবার এয়ার গেজের সিস্টেমও জড়িত থাকে। তো এই সবটাই সমন্বয়টা আগে যেটা করা হতো ম্যানুয়ালি, সেটা এখন হচ্ছে অটোমেশন হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। এবং এই সিস্টেমটা কিন্তু অনেক দ্রুততাভাবে এবং সঠিকভাবে যাবে। তো এইটা আমাদের শুধু এটা করবে না, প্লাস আমরা যেহেতু মডার্ন রেডারটা আমাদের এয়ার স্পেসে যে ম্যানেজমেন্টটা, সেখানে আমাদের ক্যাপাসিটি এনহান্সমেন্ট হবে। তো এই সবগুলো কাজ কিন্তু আমাদের একটা সুস্থভাবে অটোমেশনের মাধ্যমে যেটা আসবে, সেটা কিন্তু আমাদের জন্য আগামীতে যে প্রোগ্রেসিভ যে আমাদের মডার্ন ওয়ার্ল্ডে যাচ্ছি ট্রাফিক সিস্টেমে, সেটা কিন্তু এনহান্স হবে। এটা হচ্ছে বিশাল ব্যাপার। কিন্তু যেটা হবে, যে চ্যালেঞ্জটা যেটা আমি দেখতেছি, সেটা হচ্ছে যেটা বলতেছেন যে মে মাসে শুরু করে দেবেন। মূল চ্যালেঞ্জটা যেটা হবে সেটা হচ্ছে আপনার ট্রেনিং টেকনিশিয়ান, কারণ সব যন্ত্রপাতি কিন্তু নতুন। এই যন্ত্রপাতির সাথে আমাদের যে টেকনিশিয়ান আছে তারা আদৌ পরিচিত নয়। আমি এই ট্রেনিং গুলো কিন্তু তাদের খুব দ্রুতভাবে করতে হবে এবং খুব ভালোভাবে করতে হবে। এখানে কোনো রকম গ্যাপ থাকা চলবে না। প্লাস কন্ট্রোলার যারা কাজ করবেন তাদেরও কিন্তু সিস্টেমের সাথে অন দ্য জব ট্রেনিং করতে হবে, সেটা কিন্তু সময় সাপেক্ষ। তো এই জিনিসগুলো সামনে রাখতে হবে এবং এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় বেশি চ্যালেঞ্জ এই মুহূর্তে আমি মনে করি। এইটা যদি আমরা ঠিক মতন অ্যাডজাস্ট না করতে পারি, সেটা এটা লেজে গোবর হয়ে যেতে পারে। তো এটা একটা বিশাল প্রবলেম। আরেকটা যেটা কন্টিনিউয়াস মনিটরিং থাকতে হবে, ডাটা এন্ট্রি। আমি যে প্রথম যে ডাটাটা এন্ট্রি করবো, সেখানে যদি কোনো ভুল থাকে, এটা কিন্তু চলতে থাকবে। তো এইটা একটা আরেক ধরনের চ্যালেঞ্জ থাকবে, যে ডাটা ঠিক মতো এন্ট্রি হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে যে আপনি শুনেছেন বোধহয় অনেক দেশের এয়ার ট্রাফিক সিস্টেম কিন্তু এই অটোমেশনের কারণে হঠাৎ কোনো সিস্টেমে যে ফেলিওর আসে বা প্রবলেম আসে, ওটা সিস্টেমে বন্ধ হয়ে যায়। তো এখানে ব্যাকআপ সিস্টেম খুব স্ট্রং রাখতে হবে, তা নাহলে হয়তো এটা হ্যাজার্ড হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে, এইটা তো সেক্ষেত্রে যদি একটু বলেন যে বলছেন যে কোনো একটি সিস্টেম যদি ব্রেক হয় তাহলে পুরো সিস্টেমটা কিন্তু ব্রেক হয়ে যাবে। সেক্ষেত্রে অ্যানালগ পদ্ধতি কিংবা প্যারালালি কিন্তু অ্যানালগ পদ্ধতিতে কি ডাটা সিস্টেম সচল রাখার কোনো প্রয়োজন আছে কিনা? আমার মনে হয় এরকম রাখা দরকার। যদি ওরকম সাপোর্ট না থাকে, এটা ম্যানুয়ালি যে সিস্টেমটা এখন যেটা আছে, এটা কন্টিনিউ করতে হবে আর কিছুদিন হলো। কারণ আমাদের যে সিস্টেম ইলেকট্রিক ফেলিওর হতে পারে বা যে কোনো সময় একটা আপনার সফটওয়্যার একটা প্রবলেম আসতে পারে। তো এই প্রবলেম গুলো কিভাবে ব্যাকআপ থাকবে, যদি এটা কন্টিনিউয়াসলি আপনি কালেক্ট করতে পারেন, তো অসুবিধা নেই। কিন্তু আপনি দেখছেন যে কয়েকটা দেশে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা দেখেছি কিছুদিন আগে, এরকম সিস্টেমে টোটাল এয়ারপোর্টে কিন্তু স্টপ হয়ে গেছিল। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে চিন্তায় রাখতে হবে যে হাউ উইল অ্যাড্রেস অল দোজ থিংস। বাট সামগ্রিকভাবে আমি মনে করি যে এটা খুবই একটা ভালো উদ্যোগ। আর যে আশাবাদ করা হয়েছে যে আপনি মেতে শুরু করবেন, সেটার জন্য তারা প্রস্তুত কিনা, এইটা কিন্তু আমি শিওর না। কারণ এটা 2 মাসের ভিতরে টেকনিশিয়ানদের ট্রেনিং 15 দিন যদি কমপ্লিট করে তারা এই পর্যায়ে চলে আসতে পারবেন। যদি আসতে পারে খুব ভালো, আদারওয়াইজ এটা ভালো সামনে থাকে। বাট টোটাল ওভারঅল আই থিঙ্ক উই আর গোয়িং ইন দ্য রাইট ডাইরেকশন। এবং আমাদের এয়ার স্পেস ম্যানেজমেন্টের ক্যাপাসিটি বাড়বে, আমাদের অটোপেন্সিটা হয়তো আর কি কমবে। আপনি একটি কথা বলছিলেন যে ট্রেনিং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে ট্রাফিক কন্ট্রোল, ফ্লাইট ইনফরমেশন সার্ভিস, অ্যালার্টিং সার্ভিস, তারপর ট্রাফিক ফলো, ট্রাফিক সার্ভিস, এই বিষয়গুলো জড়িত থাকে। সেক্ষেত্রে এখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যারা দায়িত্বে থাকবেন, তাদের কি ট্রাফিক সিস্টেমে যারা থাকবেন তাদের সাথে কোনো মার্চ কিংবা ট্রেনিংয়ের কোনো বিষয় আছে কিনা? যে র্যাম্প কন্ট্রোল যারা থাকবে, তাদের সাথে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে একটা তো এখানে কিন্তু ট্রেনিং একটা বিষয় আছে, এবং তারা কিভাবে কমিউনিকেশন বা দ্রুত করবে, এটা তাদের জানতে হবে। কারণ এখন যেটা হবে যে রেডার দিয়ে কিন্তু সার্ফেস কন্ট্রোলটা আপনি দেখতে পারবে। তো এইখানে কিন্তু তাদের এফিসিয়েন্সিটা অনেক বাড়তে পারবে। আর সবকিছু কিন্তু ওই আগের মতো না, একটুখানি ট্রেন আপ করতেই হবে তাদের। সব জায়গাতেই ট্রেনিংটা দরকার হবে, এবং কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন এই দুইটাই আরো স্মার্টেস্ট আন। আরেকটি বিষয় বলবেন কিনা, সেটি হচ্ছে যে এই অটোমেশন সিস্টেমে আইএলএস থ্রুতে উন্নীত করা কতটা যৌক্তিকতা ছিল শাহজালাল বিমানবন্দরে? কারণ যেহেতু ট্রাফিক সিস্টেম আইএলএস ক্যাটাগরির সাথে কতটুকু সংযুক্ত, কি মনে করেন আপনি? দেখুন, আইএলএস সিস্টেমটা একটা আলাদা বিষয়। আইএলএস এ যে আপনার এখন যেটা আছে, টুতে যে আসার যে উত্তরণটা, এটা শুধুমাত্র এখন যেটা আমরা জানি যে বাকি আছে ক্যালিব্রেশনটা।
তো এইটা এখনো হয়নি। এটা আমাদের কথা দেওয়া হয়েছিল, শুনেছিলাম যে এই শীতের আগে তারা করবে, তো শীতটা পার হয়ে গেছে। এইটা আমাদের বিশেষভাবে প্রয়োজন হবে। আমার মনে হয় আইএলএসটা যদি আমাদের ক্যাটাগরি 2 হয়, সেটা আমার লাভ যেটা হবে সেটা হচ্ছে যে ফুল ভিজিবিলিটির সময় আমার এই আইএলএস ক্যাটাগরি 2টা খুব বেশি আসছে। কিন্তু কতটা প্রয়োজন কি মনে করেন? মানে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে আরও বলা চলে যে এভিয়েশন খাতে যদি আমরা সমৃদ্ধভাবে এগিয়ে যেতে চাই, এটি আমরা 2 বছর হলে শুনছি যে এই প্রকল্প চলছে, 2 থেকে 3 বছর হলে এখনও কাজ শেষ করতে পারেনি, কিংবা শেষ হয়েছে কিন্তু ট্রায়াল দেওয়া যাচ্ছে না। কিন্তু এটা কি আমাদের ল্যাকিংস কিংবা বেবিচোখকে কতটুকু গুরুত্বের সহিত দেওয়া দরকার ছিল? না না, এটা তো অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। আমি তো ক্যাটাগরি 2 না, আমি ক্যাটাগরি 3 কথা বলে আসছি। আমাদের মধ্যে বাংলাদেশের একটা এয়ারপোর্টে ক্যাটাগরি আইএলএস ক্যাটাগরি 3 থাকা উচিত। যে কোনো অবস্থায় যদি আমরা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারি, এটা অবশ্যই থাকবে। এমন বাকি যে দুটো ইন্টারন্যাশনাল আছে সেখানে ক্যাটাগরি 2 হলে হবে, কিন্তু আর ডোমেস্টিক গুলোতে অবশ্যই আইএলএস বসাতে হবে। আইএলএস ছাড়া এখনকার যুগে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট বা ল্যান্ডিং সিস্টেমে একটা কল্পনাই করা যায় না, আমরা কিন্তু করে যাচ্ছি। তো আমি মনে করি আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেটা উত্তোলন করা হচ্ছে আইএলএস ক্যাটাগরি 3 যেন দ্রুত যায়, সেই ব্যবস্থা করা দরকার। এটা আমি রিকোয়েস্ট করবো, আমার রিকমেন্ডেশন। এটা অবশ্যই প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ জনাব নজরুল ইসলাম আমাদের সাথে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আলোচনা করছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক সিস্টেম অটোমেশন, আইএলএস ক্যাট সহ সার্বিক বিষয়ে। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম। যাচ্ছি পরের সংবাদে। মেঘনা এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক। সুশাসন ফেরানোর উদ্যোগ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের আলাদা 3টি প্রজ্ঞাপনে নতুন পর্ষদের সদস্যদের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে এনআরবি ব্যাংকে 1 জন উদ্যোক্তা পরিচালক ও 6 জন স্বতন্ত্র পরিচালককে নিয়োগ দেওয়া হয়। আর এনআরবিসি ব্যাংকে কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হোসেন প্রাধানিয়াকে চেয়ারম্যান করে 7 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আর মেঘনা ব্যাংকে 2 জন শেয়ারধারী ও 5 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বুধবার সকালে ব্যাংক 3টিতে চিঠি দিয়ে পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। এদিকে ব্যাংক খাত নিয়ে শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশের ঋণমান কমালো আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস। আগের ঋণমান B1 থেকে নামিয়ে B2 করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই ঋণমান B1 থেকে B2-তে নামানো হয়েছে। অর্থাৎ ঋণমান পরিস্থিতি স্থিতিশীল থেকে নেতিবাচক অবস্থায় চলে গেছে। সংস্থাটির পূর্বাভাস, চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 4.5% নেমে আসতে পারে। এবার বন্দর বাণিজ্যের খবর। মংলা সমুদ্র বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার, যার ব্যয় ধরা হয়েছে 4,068 কোটি টাকা। বিস্তারিত জানাতে বন্দরের জেটিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান, যাচ্ছি তার কাছে। এগিয়ে সমুদ্র বন্দর ইতিমধ্যেই কিন্তু এখানে জাহাজের সংখ্যা বাড়ছে, ব্যবসায়ীরাও কিন্তু মংলা বন্দর ব্যবহার করার জন্য আগ্রহ হয়েছে। আগের তুলনায় কিন্তু মংলা বন্দরে অনেক ব্যবসায়ী কিন্তু আমদানি রপ্তানি পণ্য কিন্তু বৃদ্ধি করেছে। তবে এরই মধ্যে কিন্তু সরকার একটি বড় প্রকল্প কিন্তু উন্নয়ন এবং অগ্রগতির আরেকটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে কিন্তু মংলা বন্দরে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সে প্রকল্পের ব্যয় দেওয়া হয়েছে 4,068 কোটি টাকা। তবে এই প্রকল্পে যে কার্যক্রমগুলো করা হবে মংলা বন্দর উন্নয়নের জন্য, সেখানে রয়েছে 2টি কন্টেইনার জেটি নির্মাণ করা হবে। এছাড়াও পণ্য বোঝাই যে কন্টেইনার রাখার জন্য একটি ইয়ার্ড এবং খালি কন্টেইনার রাখার জন্য কিন্তু একটি ইয়ার্ড নির্মাণ করা হবে। এছাড়াও এই প্রকল্পের মধ্যেই কিন্তু রয়েছে যে ক্রেন দিয়ে মালামালগুলো আনা নেওয়া করবে, খালাস বোঝাই করা হবে। সেই ক্রেন কিন্তু প্রায় গেন্টি ক্রেন কিন্তু 4টি ক্রেন এখান থেকে ক্রয় করা হবে। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যে কথাটি জানিয়েছে যে সরকার কিন্তু বর্তমান সরকার বেশ কয়েকটি প্রকল্প কিন্তু গ্রহণ করেছে এই মংলা বন্দর উন্নয়নের জন্য। তার মধ্যে কিন্তু একটি বড় প্রকল্প
অনুমোদন দিয়েছে। এই প্রকল্প চলতি বছরের শুরু থেকে এটি চালু হবে এবং 2028 সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে। এর মধ্যেই কিন্তু এই সব কিছু কমপ্লিট করে কিন্তু মোংলা বন্দর উন্নয়নের একটা দ্বার প্রান্তে নিয়ে পৌঁছাবে। তবে এই প্রকল্পগুলো যখন শেষ হবে তখন কিন্তু এই মোংলা বন্দরটা কিন্তু একটি আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত হবে, যেটা বিশ্বের দরবারে একটি পরিবেশ বান্ধব বন্দরে রূপান্তরিত হবে। তবে এই যে ব্যবসায়ীরা যারা রয়েছে তারাও কিন্তু মোংলা বন্দরে ব্যবহার করার জন্য আগ্রহ হয়েছে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরের কার্যক্রম নিয়ে সর্বশেষ খবর। সমুদ্র বন্দরের সম্প্রসারণে বিস্তারিত জানতে এতক্ষণ ছিলাম মোংলায়। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। শুরুতে যদি একটু বলি যে ডিএসইর পুঁজিবাজার অর্থাৎ প্রধান পুঁজিবাজার দেশের এখন পর্যন্ত যদি বলি আমরা যে টপ 20 প্রথমে যদি একটু জানাতে, সেটি হচ্ছে যে লাভলি আইসক্রিম প্রতিষ্ঠানটির শেয়ারের দর আমরা দেখছি যে যেহেতু প্রথম সারিতে রয়েছে, প্রতি শেয়ারের দর 88 টাকা 40 পয়সায় বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ দেখছি যে 89 টাকা 10 পয়সা ছিল প্রতিষ্ঠানটির শেয়ারের দর। সর্বনিম্ন দেখছি 87 টাকা 80 পয়সা। 2 নম্বর অবস্থানে রয়েছে স্পেক সিরামিক্স প্রতিষ্ঠানের শেয়ারের দর 119 টাকা 10 পয়সায় বিক্রি হচ্ছে। সর্বোচ্চ ছিল 19 টাকা 70 পয়সা। সেক্ষেত্রে নিম্নমুখী অবস্থানে কিন্তু রয়েছে এখন লেটেস্ট প্রাইস। আর সর্বনিম্ন আমরা দেখছি যে 18 টাকা 40 পয়সা ছিল। অরিয়ন ইনফিউশন প্রতিষ্ঠানটি গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে প্রথমেই ছিল টপ 20-র মধ্যে, সেক্ষেত্রে এখন দেখছি আজকে সেটি হচ্ছে যে সপ্তাহের শেষ কার্যদিবস 3 নম্বর অবস্থান রয়েছে অরিয়ন ইনফিউশন প্রতিষ্ঠানটি। 418 টাকা তাদের প্রতিটি শেয়ার হাত বদল চলছে। সর্বোচ্চ ছিল 419 টাকা 90 পয়সা, প্রায় 20 টাকা 420 টাকা। সর্বনিম্ন আমরা দেখছি যে 410 টাকা ছিল। বিডি থাই প্রতিষ্ঠানটি 15 টাকা 70 পয়সা তাদের প্রতিটি শেয়ার বিক্রি করছে, যার সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 16 টাকা, সর্বনিম্ন ছিল 15 টাকা 30 পয়সা। এছাড়া সালাম সিআরএস্ট প্রতিষ্ঠানটির শেয়ারের দর 26 টাকা 10 পয়সা বিক্রি হচ্ছে, 26 টাকা 60 পয়সা সর্বোচ্চ ছিল, 25 টাকা 20 পয়সা ছিল সর্বনিম্ন। এছাড়া স্কয়ার ফার্মা প্রতিষ্ঠানটি 219 টাকা 18 পয়সায় 80 পয়সা কিন্তু তাদের শেয়ারের দর বিক্রি হচ্ছে। একটু যদি বলি যে আজকে যে সূচকের উত্থান পতন সেটি কিন্তু বলা চলে এখন পর্যন্ত 1 ঘন্টা প্রায় ছুঁই প্রতিষ্ঠানটি তাদের শেয়ার পুঁজিবাজারে যে শেয়ারগুলো বিক্রি হচ্ছে কিংবা হাত বদল হচ্ছে সেটি কিন্তু সূচকের মাধ্যমে সেটি কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। ডিএসই এক্স 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5226-এ। এছাড়া সরিয়া সূচকও কিন্তু 0 পয়েন্ট বেড়েছে এবং 1 পয়েন্ট বেড়েছে ডিএসসির বিশেষায়িত সূচকটি এবং এখন পর্যন্ত 166 কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে, যার সর্বোচ্চ বলা চলে 205টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী অবস্থানে রয়েছে কিন্তু 97টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। তো এই অবস্থায় কিন্তু চলছে এখন শেয়ারের লেনদেন এবং বলা চলে যে আজকে কিছুটা হলে একটু। এবার ঈদে ক্রেতাদের নজর কেড়েছে জনপ্রিয় দেশি ফ্যাশন ব্র্যান্ড সারার পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণ। দামে মানে সন্তুষ্ট ক্রেতারা, রয়েছে মূল্য ছাড় সহ গিফট কুপনে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও। ঈদ উৎসব রাঙাতে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইল এবার এনেছে পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক। প্রতিটি আউটলেটেই মিলছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণে সব বয়সীদের জন্য আরামদায়ক ও ফেস্টিভ লুকের নজরকাড়া আউটফিট। অ্যাবস্ট্রাক্ট, ফ্লোরাল, ট্র্যাডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিভ রয়েছে এবারের ডিজাইনে। সুন্দর কালেকশনগুলো আর একটু ইউনিক টাইপের। এবার তো ট্রেন্ড দেখলাম মনে হয় স্ক্রিন প্রিন্ট, তো ওইটার উপরে ওরা ভালো কাজ করছে। আমাদের কিনছি আমি ওয়ান পিস। সব সময় তুলনায় একটু ডিফারেন্সটাই খুঁজতেছি, পাচ্ছি, কিনতেছি। আমি ঈদ উপলক্ষে ড্রেস কিনতে এসেছি। কালেকশনটা ভালোই লেগেছে এবং বাজেট ফ্রেন্ডলি মনে হচ্ছে। ঈদ কেনাকাটায় সারার গিফট কুপনে রয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। ওদের কালেকশন নাইস, পাঞ্জাবিতে পাইছি অফার, এখন বাচ্চাদেরটা হচ্ছে কিছু কার্ডে ডিসকাউন্ট আছে এবং হচ্ছে ক্যাশব্যাক অফার আছে। আমাদের ঈদের কেনাকাটা খুবই ভালো চলছে। 4000 টাকা পারচেজ করলে ডিসকাউন্ট কুপন থাকছে, কুপনে থাকছে রয়্যাল এনফিল্ড বাইক, ডাবল ডোর ফ্রিজ, ঢাকা টু কুয়ালালামপুর এয়ার টিকিট রিটার্ন।
এক্সক্লুসিভ পাঞ্জাবি ও শাড়ি এবার সারার ঈদ কালেকশনের অন্যতম আকর্ষণ। রয়েছে ফ্যামিলি ও কাপলদের জন্য একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনের পরিবেশ বান্ধব ট্যুরিজম কেন্দ্রগুলোর পাশাপাশি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা রিসোর্টগুলো। এতে বনের ওপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকার ব্যবস্থা হয়েছে কয়েকশো পরিবারের। নিয়ম ও আইনের আওতায় এনে সুন্দরবন ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান করা হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশীয় পর্যটন সমৃদ্ধ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বিস্তীর্ণ সুন্দরবনের কোল ঘেঁষে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট দৃষ্টিনন্দন কটেজ। এসব কটেজকে কেন্দ্র করে বদলে যাচ্ছে বন সংলগ্ন এলাকার আর্থসামাজিক দৃশ্যপট। বনের উপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকার ব্যবস্থা হয়েছে কয়েকশো পরিবারের। দোকান, হোটেল, নৌকা চালনা, পণ্য বাজারজাতকরণ, গাইড সহ অন্যান্য পর্যটন সেবা পেশায় যুক্ত হয়েছেন তারা। স্থানীয়রা বলছেন, বছর কয়েক আগেও বন ছাড়া বিকল্প আয়ের কোনো উৎস না থাকায় ঝুঁকি নিয়েই বনে যেতেন তারা, জড়াতেন অপরাধেও। টুরিস্ট আসাতে আমরা আসলে আমাদের কর্মসংস্থান বেরোইছে, আমাদের পেটে ভাত ঢুকতেছে, এটা হচ্ছে ফার্স্ট। অ্যান্ড আমাদের একটা ভালো লাইফ লিড করতে পারতেছি, যেটা আগে আমরা পারতাম না। রিসর্ট হওয়ার পর থেকে আমাদের যাতায়াত খরচটা অনেকটা বেঁচে গেছে এবং আমরা ন্যায্য মূল্যে মাছের দাম পাই। আমরা মধু বা মাছ যেটাই আনি তার চাইতে মনে করেন দ্বিগুণ পাইতেছি। আগে বেচতাম মনে করেন 400 টাকা, এখন বেচতেছি মনে করেন 800 টাকা। ন্যায্য মূল্যটা আগে পাইতাম না, এখন পাচ্ছি। অপরদিকে পরিবেশ বান্ধব এই ট্যুরিজমের মাধ্যমে পর্যটকরা অল্প সময়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারছেন। ঘরে বসে সুন্দরবনের পাকপাখালির ডাক, বনের গহীনে প্রবেশ না করেও অপর সৌন্দর্য উপভোগ করতে পারছেন তারা। এছাড়া পর্যটনকে কেন্দ্র করে সুপেয় পানি, চিকিৎসা সেবা, শিক্ষা সহযোগিতা পাচ্ছে বন সংলগ্ন জনপদের বাসিন্দারা। ইকোটাকে বাঁচিয়ে রাখার যে একটা প্রাণপণ চেষ্টা, সেটাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমার। রিসোর্টগুলো হওয়ার ক্ষেত্রে আমি যতটুকু মনে করবো যে আমাদের এলাকার মানুষের ক্ষতির থেকে লাভের সংখ্যায় বেশি হয়েছে। ট্যুরিজমটা বর্তমান সময়ে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্যুরিজম। তো এইটাকে আরও বাংলাদেশের এই সেক্টরটাকে আরও উন্নতভাবে বা আরও এগিয়ে নিয়ে যেতে আসলে প্রত্যেকটা বিভাগেরই সমন্বয় প্রয়োজন। এদিকে বনের ওপর চাপ কমছে জানিয়ে এসব কটেজ রিসোর্টকে ইতিবাচক হিসেবে দেখছে বন বিভাগও। বনের জন্য আমি বলবো যে অনেকাংশে ভালো হয়েছে। ফরেস্টের উপরে কিন্তু ওই যে মানুষের যে দর্শনার্থীদের চাপ, সেটাও একটু কমবে বা ডাইভার্ট হবে বলে আমি মনে করি। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলা, খুলনার বাণীসান্তা, কৈলাসগঞ্জ এবং সাতক্ষীরার শ্যামনগরে অন্তত 23টি রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন ঘেঁষা এই জনপদের আর্থসামাজিক পরিবর্তনের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ যেমন প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন বনের সুরক্ষা। সেক্ষেত্রে বন, পরিবেশ, পর্যটন সহ সব বিভাগের সমন্বিত উদ্যোগ ও যথাযথ নীতিমালা পরিবেশ বান্ধব এই পর্যটন খাতকে আরও সম্প্রসারিত করবে বলে প্রত্যাশা অংশীজনদের। দাকপের ঢাংমারি থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। মুন্সিগঞ্জের সারমুক্ত 150টি প্রদর্শনী প্লট থেকে আলু তোলা শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গিবাড়ি আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, যাচ্ছি তার কাছে। মুন্সিগঞ্জের যে আলুর জমি, সেখানে কৃষক স্বাভাবিকভাবে প্রতি শতাংশে 7 কেজি বিভিন্ন ধরনের সার ব্যবহার করে তারা আলু চাষ করছিলেন, কিন্তু পরীক্ষামূলক প্রদর্শনীতে দেখা গেছে যে 4 কেজি সার ব্যবহারে উৎপাদন আরো বেড়েছে। এখানকার কৃষি বিভাগের যিনি প্রধান বিপ্লব কুমার, তিনি বলছেন যে এখানে যে অতিরিক্ত সার ব্যবহারে কিন্তু মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে, সে কারণে কিন্তু উৎপাদন কম হচ্ছে। সেখানে তিনি পরীক্ষামূলক যে 150টি প্রদর্শনী করেছেন। আমরা তার কাছে জানতে চাইব যে এই মাত্রাতিরিক্ত সার এর কারণে কি ক্ষতি হচ্ছে এবং কি সুষম সার ব্যবহারে কি সুবিধা হচ্ছে। জেলায় অতিরিক্ত সার ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে। আমি এটা যৌক্তিকরণ করার জন্য সারের ব্যবহার কমানোর চেষ্টা করেছি। আমরা প্রতি শতকে 4 কেজি সার ব্যবহার করেছি, সেখানে কৃষক এখানে 7 কেজি সার ব্যবহার করে। এটাতে আমি আজকে একটা শস্য কর্তন করে দেখলাম যে আমার 1 শতক জমিতে যেখানে কম সার ব্যবহার করেছি, সেখানে 150 কেজি ফলন পেয়েছি। অপরপক্ষে কৃষকরা কিন্তু বেশি সার ব্যবহার করে 7 কেজি সার ব্যবহার করে তারা পেয়েছে হলো 134 কেজি। মানে আমার ফলনও বেশি হচ্ছে এবং সারের ব্যবহারও কম, মানে হলো উৎপাদন খরচটা অনেক কম, কৃষকের উৎপাদন লাভজনক হওয়া। এবং এর মাধ্যমে আমার মনে হয় সারের একটা বিশাল সাশ্রয় করা সম্ভব। আমাদের জেলায় 250 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। তো এখানে নাহিদ মীর, যার জমি, তিনি যেটি বলছিলেন যে তিনি এটা কল্পনা করতে পারেননি যে কম সার ব্যবহারে
আলু এত বেশি হতে পারে এবং তারা যখন একেবারে হাতে কলমে এটি পরিমাপন করা হয়েছে তখনই তারা বিস্মিত হয়েছেন এবং এই পরিবেশটি দেখবার জন্য কিন্তু একেবারে কেন্দ্রীয় কৃষি অধিদপ্তর থেকে দুজন পরিচালক এসেছেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু এই শস্য কর্তন হয়েছে এবং নাহিদ বিন নিজেও কিন্তু বলছেন যে এই প্রক্রিয়াটি করে তারা আরো বেশি লাভবান হতে পারবেন। তো এই ছিল মুন্সিগঞ্জের আলুতে সারের যে সুষম ব্যবহার তার সবশেষ। সার ব্যবহার কমিয়ে আলু চাষের খবর জানতে এতক্ষণ ছিলাম মুন্সিগঞ্জে। এবার জানাবো মুদ্রা বাজারের খবর। দেশের বাজারে স্থিতিশীল রয়েছে সবচেয়ে বেশি চাহিদা থাকা মার্কিন ডলারের বিনিময় হার। ডলার প্রতি দর 122 টাকা। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কমেছে ইউরো, সিঙ্গাপুরি ডলার ও ইউয়ানের বিনিময় হার। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের মুদ্রা বাজারে মার্কিন ডলার স্থিতিশীল অবস্থায় আছে, যার ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও এই মুদ্রাটির বিনিময় হার অপরিবর্তিত রয়েছে। ডলার বিক্রি হচ্ছে 122 টাকায়। প্রধান মুদ্রাগুলোর মধ্যে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কমেছে ইউরো, সিঙ্গাপুরি ডলার ও চীনের ইউয়ানের দর। এর মধ্যে ইউরো বিক্রি হচ্ছে 132 টাকা 80 পয়সায়, সিঙ্গাপুরি ডলার 91 টাকা 48 পয়সায় এবং ইউয়ান 16 টাকা 88 পয়সায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এদিন দেশের মুদ্রা বাজারে বেড়েছে পাউন্ডের দাম। পাউন্ড প্রতি বিনিময় মূল্য 158 টাকা 11 পয়সা। আর বুধবারের তুলনায় বৃহস্পতিবার অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের দর। মুদ্রা বাজারে রুপির দর 1 টাকা 39 পয়সা আর ইয়েনের দর 82 পয়সা। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দরে খোলা বাজারে বিক্রি হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবার মার্কিন পণ্যের ওপর বিশাল শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা। যুক্তরাষ্ট্রে $2800 কোটি মূল্যের বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করছে ইউ। আগামী মাস থেকেই এটি কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। বিভিন্ন দেশের পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় তীব্র হচ্ছে বাণিজ্য যুদ্ধ। বুধবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে 25% শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে এই সিদ্ধান্তের লক্ষ্য মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো। এবার যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশন ঘোষণা করেছে আগামী মাস থেকে তারা যুক্তরাষ্ট্রের $2800 কোটি মূল্যের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে। এই শুল্ক আগামী মাস থেকে কার্যকর হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের সবচেয়ে বড় সরবরাহকারী কানাডা $2000 কোটি মূল্যের পাল্টা শুল্ক ঘোষণা করেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে শুল্ক নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নানান পদক্ষেপ বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ভোক্তাদের এমনভাবে অস্থির করে তুলেছে যে এর ধাক্কায় যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দিতে পারে এবং বৈশ্বিক অর্থনীতি আরও পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শাহজালাল বিমানবন্দরে হচ্ছে এয়ার ট্রাফিক সিস্টেম স্বয়ংক্রিয়। মে থেকেই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু। দক্ষভাবে পরিচালনা পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যাংকে সুশাসন ফেরানোর উদ্যোগ। মেঘনা, এনআরবি ও এনআরভিসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন। বাংলাদেশের ঋণ মান কমালো আন্তর্জাতিক রেটিং এজেন্সি। এবং মুন্সিগঞ্জে সারের অতিরিক্ত ব্যবহার বন্ধে বিশেষ উদ্যোগ। প্রদর্শনী প্লট থেকে আলু তোলা শুরু। সফল হলে 250 কোটি টাকা অপচয় কমার আশা। এই ছিল এই সময় বাণিজ্য। সঙ্গে থাকুন সময়।